জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু। অর্ধেক হজযাত্রী চুক্তি সম্পন্ন হয়নি, বাকি মাত্র 4 দিন। এবং নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি আমি ফারজানা ঋতু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 21 জুলাই শহীদ পরিবার ও 7 জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বৈঠকে 3 শহীদ পরিবার ও 3 জন যোদ্ধা বক্তব্য রাখেন। তারা হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ সময় তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে সৌদি সরকারের সঙ্গে হজ সেবাদানকারী কোম্পানির সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই সময় আর বাড়ানো হবে না। চুক্তি সম্পন্ন করতে সময় আর 4 দিন বাকি থাকলেও নিবন্ধন করা প্রায় অর্ধেক হজযাত্রী চুক্তি এখনো সম্পন্ন হয়নি। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে সৌদি আরবের পক্ষ থেকে হজ সেবাদানকারী কোম্পানির সঙ্গে সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো অবস্থায় সময় আর বাড়ানো হবে না। চুক্তি সম্পন্ন করতে আর মাত্র 4 দিন বাকি থাকলেও নিবন্ধন করা প্রায় অর্ধেক হজযাত্রীর চুক্তি এখনো সম্পন্ন হয়নি। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি জানান, হজের জন্য ৮৭,১০০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন। উপদেষ্টা আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন তাদের সব চুক্তি সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন তাদের ক্ষেত্রে অনেক এজেন্সিকে চুক্তি সম্পন্ন করতে ধীরগতি দেখা যাচ্ছে। তিনি জানান, 14 ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পন্ন করতে হবে। কোনো পরিস্থিতিতেই চুক্তি সম্পন্ন করার সময় বাড়ানো হবে না। যদি কারো চুক্তি সম্পন্ন না হয় তার দায় সৌদি সরকার নেবে না, বাংলাদেশ সরকারও নেবে না। সব দায় এজেন্সিকে নিতে হবে। এখন পর্যন্ত কতজনের চুক্তি সম্পন্ন হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় সবার চুক্তি সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫,০০০ হাজির চুক্তি সম্পন্ন হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগের মতোই ৯.৮% রাখা হয়েছে। অবশ্য গত ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৭.28%। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন সময়ের মধ্যে আগাম মুদ্রানীতি ঘোষণা করেন। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানুয়ারি-জুন সময়ের জন্য আগাম মুদ্রানীতি ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে মুদ্রানীতির উপর একটি উপস্থাপনা তুলে ধরেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। তিনি জানান, মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনা হবে। সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে 17.5%। গত ডিসেম্বরে যা হয়েছে 18.10%। মুদ্রানীতি ঘোষণার আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার বাড়ানোর আলোচনা থাকলেও জানুয়ারির মূল্যস্ফীতি কিছুটা কমে আসার আপাতত তা অপরিবর্তিত রাখা হয়েছে। বিনিময় হার ব্যবস্থায়ও বড় কোনো পরিবর্তন আনা হয়নি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে 12 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত 8 দিনে 64 জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের সেবা গ্রহণকারী স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস করেছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, প্রাথমিক তদন্তে এর প্রমাণ পেয়েছেন। এসব প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রামের পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় না ইচ্ছাকৃত এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ স্বপ্রণোদিতভাবে এটা করে থাকে তাহলে শাস্তিযোগ্য অপরাধ। চূড়ান্ত হিসেবে দেশের মধ্যে দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি বেশ খানিকটা কমেছে। সাময়িক হিসেবে 2023 থেকে 24 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 5.82%। চূড়ান্ত হিসেবে তা 1.56% কমে দাঁড়িয়েছে 4.22%। সোমবারে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বিবিএস জানায়, দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থসামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ ইত্যাদি সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে বিবিএস। তন্মধ্যে স্কুল দেশের মোট দেশজ উৎপাদন সহ গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম। সাময়িকভাবে প্রাপ্ত অর্থ উপাত্তের ভিত্তিতে 2023-24 অর্থ বছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলনও প্রকাশ করা হয়েছিল। এই পর্যায়ে চূড়ান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে 2023-24 অর্থ বছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসেবে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। নানা কারণে শিল্পের উৎপাদন প্রবৃদ্ধিও কমেছে। দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির 70 থেকে 80% পিপিআর 2006 এবং পিপিআর 2008 রিলেটেড। এদিকে নজর দিলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। সোমবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয় নীতির ওপর 15 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কেনাকাটায় অসংখ্য দুর্নীতির খবর আপনারা পেয়েছেন। কোথাও অস্বাভাবিক বেশি দামে মালামাল কেনা হয়েছে, কোথাও নিম্নমানের মালামাল কেনা হয় যা এখন ব্যবহার করা যায় না। এসব ব্যাপারে দুদক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ কর্মসূচি। দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে দুদক কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তবে আমাদের চেষ্টা থাকবে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর। অন্তত 12টি দেশে তদন্ত হচ্ছে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ। দুর্নীতি দমন কমিশন সূত্রে এমন খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসে। গণ অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং এর কিছু অংশ বিদেশে সম্পত্তি কেনার জন্য ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছেন দুদকের তদন্তকারীরা। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক 2015 সাল থেকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদকের এক মুখপাত্র জানান, শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে 10 থেকে 12টি দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে। তবে টিউলিপের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। তিনি বলেন, আমাদের দল বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে কাজ করছে। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সহায়তার আশ্বাস পেয়েছি। এদিকে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি কর্মকর্তারা জানুয়ারির শেষ দিকে ঢাকায় কয়েকদিন অবস্থান করে দুদকের তদন্তে সহায়তা করেছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত প্রস্তাব পুনরায় তুলে ধরে ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডকে কিনে নেওয়া ও মালিকানা নেওয়ার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে এর পুনর্গঠনের দায়িত্ব দেওয়া যেতে পারে। নিউ অরলিন্সের সুপার বোলে যোগ দেওয়ার পথে ট্রাম্প বলেন, আমরা যদি গাজা পুনর্গঠনের কথা ভাবি
তাহলে বিভিন্ন অংশ নির্মাণের দায়িত্ব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর হাতে তুলে দিতে পারি। অন্যরাও আমাদের তত্ত্বাবধানে এটি করতে পারে, কিন্তু আমরা এটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করব হামাস যেন ফিরে আসতে না পারে। আসার মতো কিছুই নেই, সেটি এখন এক ধ্বংসস্তূপ। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে চাইবেন না, এমনটি দাবি করেন ট্রাম্প। তার এমন দাবি ফিলিস্তিনি প্রতিনিধিদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চীনে 2024 সালে বিবাহ কমেছে 20%, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পতন। তরুণ তরুণীদের বিবাহ ও সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ নানা ধরনের উৎসাহ দেওয়ার পরেও দেশটিতে এমন চিত্র সামনে এলো। বিয়ে ও সংসার শুরুর আগ্রহ কমার জন্য চীনে শিশু যত্ন ও শিক্ষায় উচ্চ ব্যয়কে দায়ী করা হয়। তাছাড়া গত কয়েক বছর ধরে দেশটির যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, তাতে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে যারা চাকরি করছে তাদের মধ্যে আছে নানা ধরনের অনিশ্চয়তা। চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর অর্থাৎ 2024 সালে 6.1 মিলিয়নের বেশি বিয়ে হয়। তবে তার আগের বছর এই সংখ্যা ছিল 7.68 মিলিয়ন। উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদ ইয়ে ফক্সিয়ান এই ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এমনকি 2020 সালে অর্থাৎ করোনা মহামারীর সময়ও বিবাহ কমেছিল 12.2%। এবার বিনোদনের সংবাদ। গেল মাসের শেষের দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রিক্সা গার্ল নামের সিনেমা। সিনেমাটিতে রিক্সা চালক সংক্রান্ত গল্পের হওয়ায় এবার রিক্সা চালকদের জন্য বিশেষ শোয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল 4টায় কেরানীগঞ্জের জয় সিনেমাসের লয়না শপার্স ওয়ার্ল্ড সিনেমাসে হবে এই প্রদর্শনী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রদর্শনীতে শতাধিক রিক্সা চালক উপস্থিত হবেন, থাকবেন সিনেমার নির্মাতা শিল্পীরাও। এদিকে মুক্তির 3 সপ্তাহের মাথায় রিক্সা গার্ল উন্মুক্ত হতে যাচ্ছে ওটিটিতে। আসছে 12 ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে সিনেমাটি। রিক্সা গার্ল নির্মাণ করেছেন আয়নাবাজি দিয়ে বাজিমাত করা নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গল্প তৈরি হয়েছে শিল্পীমনা নারী নাইমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে সে। সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাইমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায়ন্তর না পেয়ে রিক্সা নিয়ে রাস্তায় বের হয় সে। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়, নাইমা কিভাবে তার স্বপ্ন পূরণ করবে। এখানে নাইমা চরিত্রে অভিনয় করেছেন নবেরা রহমান। অন্যান্য চরিত্রে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এলেন শুভ্র প্রমুখ। এবার খেলাধুলার সংবাদ। দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। 7 বছর পর বসতে যাচ্ছে টুর্নামেন্টটি। এবারের আয়োজক পাকিস্তান হলেও ভারতের আপত্তির কারণে আসরটি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে, যেখানে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইতে। পাশাপাশি প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে সেখানে, আর ফাইনাল সহ বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের 3টি ভেন্যুতে। তবে যদি ভারত ফাইনালে উঠে, তাহলে শিরোপা নির্ধারণের ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই। আর এই টুর্নামেন্টটি নির্বিঘ্নে পরিচালনা করার জন্য প্রস্তুত পাকিস্তান। পাশাপাশি লম্বা সময় পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট পরিচালনা করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রেখেছে দেশটি। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে 3 স্তর বিশিষ্ট পরিকল্পনা, যেখানে যৌথভাবে কাজ করবে সেনাবাহিনী, রেঞ্জার্স ও পুলিশ। এ বিষয়ে পাকিস্তানের ফেডারেল সরকার নিশ্চিত করেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির সংবিধানের 245 অনুচ্ছেদের আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হবে, যা চলতি মাসের মধ্যভাগ থেকে কার্যকর হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া শুরু। অর্ধেক হজযাত্রী চুক্তি সম্পন্ন হয়নি, বাকি মাত্র 4 দিন। এবং নীতি সুদ হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজে। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।